বেনারস দ্য সিটি অফ টেম্পলস। বেনারসের পুরো ডিটেইলস দিতে আপনাদের সামনে আমি কিন্তু বাঙালি সাজে একেবারেই হাজির। কথায় বলে কেউ একবার কাশীতে এসে পড়লে আর যেতে পারে না। মহাদেবের ত্রিশূলের ওপর অবস্থিত এই শহরে গঙ্গা এসে মোক্ষদাত্রী হয়েছেন। দেবের দেব মহাদেব এখানে এসে জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থান করছেন। মায়ের শক্তি এখানে এসে রয়েছেন গৌরী রূপে, যেখানে শব্দ পৌঁছে বেদ হয়েছেন এবং তুলসীদাস যেখানে বসে রামচরিত মানস লিখেছেন এবং স্বয়ং হনুমানজির দর্শন পেয়েছেন। কাশীর প্রতিটি কণাতে মহাদেবের বাসস্থান। বেনারস উত্তরপ্রদেশের বারাণসী জেলাতে গঙ্গা নদীর তীরে অবস্থিত। এই কাশী বিশ্বনাথ মন্দির ভারতের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। এটাকে ভগবান শিবের 7টি মুখ্য জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা মেনে পুজো করা হয়। এই পুণ্যস্থান কাশী বিশ্বনাথের দর্শন পেতে গেলে আপনাকে বারাণসী আসতে হবে। আপনারা বাস, ট্রেন অথবা এরোপ্লেন যে কোনোভাবেই আসতে পারেন। এয়ারপোর্ট একটু দূরে থাকায় এখানে যারা বাস অথবা ট্রেনে আসবেন তাদের জন্য একটু সুবিধাজনক হয়। ট্রেন স্টেশন থেকে মন্দির প্রায় 4.5 কিলোমিটার দূরে এবং বাস স্ট্যান্ড থেকেও সেম দূরত্ব। যে কোনো জায়গা থেকে খুব সহজেই অটো পাওয়া যায়, কিন্তু যারা এয়ারপোর্ট থেকে আসবেন প্রায় 25 কিলোমিটার দূরত্ব আপনাকে আসতে হবে মেইন শহরে থাকতে গেলে। কাছাকাছি এয়ারপোর্ট হলো লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্ট। তাহলে যেভাবেই আসুন না কেন, চলুন আপনাকে নিয়ে যাই ইতিহাসের থেকেও পুরনো শহর, পৃথিবীর প্রথম নগর, মহাদেবের প্রিয় জায়গা কাশীতে। কয়টা বাজে? ঘুরে দেখা, দেখি ঘুরে দেখা। কথায় বলে সময় মতো গেলে সাক্ষাৎ ভগবানেরও দর্শন পাওয়া যায়। স্টেশন থেকে নেমেই তাই আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল अस्सी घाट। সেখানে ভোর 5টা থেকে যে আরতি হয় সেটা কোনোভাবেই মিস করতে চাইছিলাম না। সেই সংস্কৃত মন্ত্রোচ্চারণের সঙ্গে সকালের সেই ধুনুচির ধোঁয়া এবং প্রদীপের আলো মনটাকে একদম বেনারসের জন্য প্রস্তুত করে নেয়। বলা হয় মা দুর্গা যখন মহিষাসুরের সাথে যুদ্ধ করছিলেন তখন তার ওসি মানে তলোয়ার এখানেই পড়েছিল, সেই জন্য এই ঘাটটার নাম হয় अस्सी ঘাট। আরেকটা মান্যতা অনুসারে দুটো নদী, বরুণ এবং ওসি নদী, এই দুটো এখানে সংযোগস্থল হয়েছিল বলেই এই জায়গাটার নাম হয়েছে বারাণসী। বিভিন্ন লোকের বিভিন্ন কথা, তবে আমি কিন্তু এখানে এসেছিলাম শুধুমাত্র আরতি উপভোগ করতে। এখানে একটা কথা সবসময় শুনবেন, কাশীতে এসে বাবা বিশ্বনাথের আগেও যাকে দর্শন করতে হয় তিনি হলেন কালভৈরব। মান্যতা অনুযায়ী আগে ওনার অনুমতি নিয়ে তারপর বেনারসের যেখানে ইচ্ছা ঘুরতে যান। চলুন আমরাও এবার কালভৈরব বাবার মন্দিরের দিকে যাই। এখানে আসার কথা ভাবলে সকাল সকাল আসাই শ্রেয়, কারণ দিনের আলোর সঙ্গে ভিড়টাও কিন্তু বাড়তে থাকে। সকালের দিকে এলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায় বাবার দর্শন পেতে। এই মন্দির কাশীখণ্ডে লেখা প্রাচীন মন্দিরগুলোর মধ্যে অন্যতম। পুরাণের কথা অনুযায়ী মহাদেব তারই এই রূপ কালভৈরব বাবাকে কাশীর ক্ষেত্রপাল হিসেবে নিযুক্ত করেছিলেন। বলা হয় কাশীবাসীকে দণ্ড দেবার অধিকারও আছে এই কালভৈরব বাবার। বাবার দর্শন পেয়ে অবশ্যই বাবার কাছে প্রার্থনা করবেন আপনার কাশী যাত্রা যেন মঙ্গলময় এবং আনন্দপূর্ণ হয়। যে কোনো জায়গাতেই চৌরাস্তা বা 4 মাথার মোড় থাকে, এখানেও আছে, কিন্তু এখানে এটাকে বলে চক। এখানে 4 রাস্তা আপনাকে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষর দিকে নিয়ে যাবে। প্রথম রাস্তা আপনাকে নিয়ে যাবে ধর্মের দিকে, মানে বাবা বিশ্বনাথের মন্দিরের দিকে। দ্বিতীয় রাস্তা আপনাকে নিয়ে যাবে অর্থের দিকে, মানে থাটেরি বাজার। তৃতীয় রাস্তা আপনাকে নিয়ে যাবে কামের দিকে, মানে ডাল মন্দিরে। এবং চতুর্থ রাস্তা যায় মোক্ষর দিকে, মানে সেই মণিকর্ণিকা ঘাট। চলুন এবার তাহলে আমরা ধর্মের পথে গিয়ে বাবা বিশ্বনাথের দর্শন করি। হর হর মহাদেব। আমরা যাব 4 নম্বর গেট দিয়ে। আগে থেকে রুদ্রাভিষেক, সুগম দর্শন বা স্পর্শ দর্শনের টিকিট আপনারা কাটতে পারেন এই অ্যাপ থেকে। আমরাও রুদ্রাভিষেক টিকিট কেটে নিয়েছিলাম, চলে গেছি কাউন্টারের ভিতরে। ওখানে গিয়ে টিকিট দেখিয়ে আপনাকে একজন পণ্ডিত বুক করে নিতে হবে। না না, কোনো এক্সট্রা টাকা লাগবে না, এটা টিকিটের টাকার সঙ্গেই যুক্ত আছে। পণ্ডিতজি পেয়ে গেছি, এখন যাচ্ছি পুজো দেওয়ার জন্য।
পণ্ডিতজি আমাদের 4 নম্বর গেট দিয়ে ভেতরে নিয়ে গেলেন। মন্দিরের বাইরের বছর 3 আগে খুব সুন্দর একটা করিডোর বানানো হয়েছে। মন্দিরের প্রবেশের জন্য 4টা মুখ্য দ্বার আছে। আপনি চাইলে গঙ্গার দিক থেকে এসেও দর্শন করতে পারেন, আবার চাইলে মেন রাস্তা দিয়ে এসেও দর্শন করতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, যদি বাবাকে স্পর্শ দর্শন করতে চান তাহলে হয় আপনাকে ভোরবেলা আসতে হবে, না হলে স্পর্শ দর্শন টিকিট কেটে আসতে হবে। ভোর 4টা থেকে 5টা অবধি স্পর্শ দর্শন একদম বিনামূল্যে করানো হয়। মন্দিরের ভেতরে আপনারা লকারের সুবিধাও পাবেন, যেখানে আপনারা মোবাইল রেখে মন্দির চত্বরে প্রবেশ করতে পারবেন। নর্মাল লাইনে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আমরা রুদ্রাভিষেক টিকিট করেছিলাম, আমাদের পুজো দিতে সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা, কারণ পুজোর অনেক নিয়ম আছে। পণ্ডিতজি আমাদের সমস্ত নিয়ম করিয়ে বাবার দর্শন লাভ করিয়েছিলেন, সেটা একটু সময় বেশি নিয়েছিল। খাওয়া শেষ, অবশেষে সবাই আছে পেছনে, এখন জাস্ট এরপর আমরা চলে গেলাম কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পাশেই অবস্থিত অন্নপূর্ণা মন্দিরে। আমরা পৌঁছে গেছিলাম 2 নভেম্বর, মানে তখন সেখানে অন্নকূট উৎসব চলছিল। অলরেডি উৎসবের মরশুম, এবং তার মধ্যে আমরা মন্দিরের প্রসাদ পেয়েছি, মায়ের সোনার মূর্তির দর্শন করেছি, এবং মন্দির থেকে যে খাজানা দেওয়া হয় সেটাও আমরা পেয়েছি। খেয়ে দিয়ে সেখান থেকে বের হয়ে আমরা পরবর্তী গন্তব্যস্থলের দিকে বেরোলাম। অন্নপূর্ণা মায়ের আশীর্বাদ আছে যে এখানে কোনোদিনও অন্নের ভাণ্ডার শেষ হবে না, এবং বেনারসে কেউ কোনো দিনও ক্ষুধার্ত অবস্থায় থাকবে না। মা সবসময় তার ভাণ্ডার নিয়ে বসে থাকেন। চলুন এবার তাহলে বেনারসের কিছু মুখ্য মন্দিরে আপনাদের সকলকে নিয়ে যাই। দুপুরবেলা সবার প্রথমে চলে আসুন দুর্গাকুণ্ড মন্দিরে। এটিও কাশীর প্রাচীন মন্দিরগুলোর মধ্যে অন্যতম। কাশীখণ্ডে এই মন্দিরের উল্লেখ রয়েছে। মূল শহরের থেকে প্রায় 5 কিমি ভেতরে এই মন্দির অবস্থিত। লাল পাথরে নির্মিত এই সুন্দর মন্দিরের একপাশে একটি কুণ্ড রয়েছে। এই মন্দির মা দুর্গা যন্ত্ররূপে বিরাজমান রয়েছেন। এই মন্দিরে বাবা ভৈরব, মা লক্ষ্মী, মা সরস্বতী এবং মা কালী এবং আরও অন্যান্য ছোট ছোট অনেক মন্দির রয়েছে। এই মন্দির থেকে সামান্য দূরত্বে চলে আসুন সংকটমোচন মন্দিরে শ্রী হনুমানের দর্শন লাভ করতে। সংকটমোচন মানেই হলো দুঃখ বা সংকটকে হারানো, এবং এটা মানা হয় যে তুলসীদাস যেখানে হনুমানজির দর্শন পেয়েছিলেন সেখানেই এই মন্দির তৈরি হয়েছে। এই মন্দির কবি তুলসীদাসই স্বয়ং নিজে তৈরি করেন। এরপর আমরা চলে গেছিলাম তুলসী মানস মন্দিরে। শোনা যায় যে এই মন্দিরে বসেই নাকি কবি তুলসীদাস রামচরিত মানস নির্মাণ করেছিলেন বা রচনা করেছিলেন। মন্দিরের ভেতরে ঢুকলেই আপনি দেখতে পারবেন সুন্দর টাইলসের কাজ এবং বিভিন্ন পাথরের কাজ। এখানেও কিন্তু ভোলে বাবার পুজো হয়, এবং সঙ্গে অন্নপূর্ণা মায়েরও মূর্তি রয়েছে দেখলাম। এবং পাশে একটা জায়গায় সেই কবি তুলসীদাসের একটা মূর্তি নির্মিত রয়েছে, এবং তারপর সে সুন্দর করে রামচরিত মানস খোদাই করা আছে। তো এখানে যে যে ঠাকুরের আমি মূর্তি পেয়েছি সবটাই ভিডিও করে নেওয়ার চেষ্টা করেছি। এখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট গন্তব্যস্থল ছিল বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা BHU। চলে এলাম বেনারসের অন্যতম বিখ্যাত জায়গা বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে, শর্টকাটে BHU। এখানেও কিন্তু একটা কাশী বিশ্বনাথ মন্দির রয়েছে। এই মন্দিরের একটা উল্লেখযোগ্য দিক হলো, আপনি যদি এটাকে অনেকটা দূর থেকে দেখেন তাহলে মনে হবে যেন একটা শিবলিঙ্গ বসানো রয়েছে। কাশী বিশ্বনাথের এই মন্দিরটি বেনারস হিন্দু ইউনিভার্সিটির একটি প্রসিদ্ধ মন্দির। এটিকে অনেকে নতুন বিশ্বনাথ মন্দির বা বিড়লা মন্দির নামেও চেনেন। তবে হ্যাঁ, এখানে যদি আসেন তাহলে আশেপাশের দোকান থেকে বিভিন্ন স্বাদের খাবার খেতে কিন্তু একদম ভুলবেন না। চারপাশে ঘুরে দেখবেন এখানকার ভাইব একেবারেই আলাদা, এবং পরিবেশটা একদম আনন্দপূর্ণ। এইসব জায়গা ভালো মতন ঘুরে ফিরে দেখতে দেখতে দেখবেন একদম সন্ধ্যা হয়ে গেছে। আবার অটো করে ফিরে আসুন দশাশ্বমেধ ঘাট। এখানকার সন্ধ্যের আরতির কথা নিশ্চয়ই আর বলতে হবে না। গঙ্গা আরতি যদি মন মতো ভালো করে দেখতে চান তাহলে কিন্তু অন্ততপক্ষে 1 ঘন্টা আগে এসে জায়গা নিয়ে বসে পড়তে হবে। লেট করে আসলে দূর থেকেই কিন্তু আরতি দেখতে হবে। আমরাও এসে পৌঁছে গেছি দশাশ্বমেধ ঘাটে, এবং দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভক্তরা এসে জড়ো হয়েছেন শুধুমাত্র সন্ধ্যা আরতি দেখবেন বলে।
এখানে যারা বোটে বসে রয়েছেন, আপনি যদি বোটে বসে আরতি দেখতে চান তাহলে আপনাকে 150 থেকে 200 টাকা পর্যন্ত দিতে হতে পারে। কিন্তু যদি আপনি সিঁড়িতে বসে বা ঘাটের কাছে বসে আরতি দেখেন তাহলে কিন্তু সেটা একেবারে ফ্রিতে দেখতে পারবেন। এখানে কেউ যদি নিজেদের নামে কোনো গঙ্গা আরতি করতে চান তাহলে এখানে গঙ্গোত্রী সেবা সমিতি বলে একটা কমিটি আছে, তাদের সাথে কথা বলে প্রায় 1100 টাকার মতো ওরা চার্জ নেয়। সেই চার্জটা দিয়ে আপনি কিন্তু এখানে আপনার নামেও গঙ্গা আরতি করাতে পারেন। এখানে 1100 টাকা দিয়ে টিকিট কেটে সেটার রসিদ নিয়ে আপনি কিন্তু চাইলে নিজের নামেও এখানে পুজো করাতে পারেন। এই এক্সট্রা ইনফরমেশনটা আমি এই ভিডিওতে দিলাম যাতে আপনাদের পরবর্তী বেনারস ট্রিপে যদি কখনো আসেন তাহলে কিন্তু এটা অনেকটা উপকারে লাগবে। না এদিকে যাবো। বেনারসে 80 ঘাট থেকে নমো ঘাট অবধি মোট 84টা ঘাট আছে, যেখানে দিনের বেলা কিছুটা এরকম এবং রাতে কিছুটা এরকম দেখাবে। গঙ্গা আরতি দেখার পর আমরা দশাশ্বমেধ বাজারে একটু ঘোরাঘুরি এবং কেনাকাটি করলাম এবং গোদুলিয়া মোড় থেকে বিভিন্ন স্ট্রিট ফুডও কিন্তু আমরা ট্রাই করতে ভুলিনি। এখান থেকে আমরা চলে গেলাম মণিকর্ণিকা ঘাট দেখতে। বারাণসীর পুরনো নাম হলো কাশী। কাশী প্রাচীন ভারতের সংস্কৃতি এবং পুরাতত্ত্বের তথ্য বহন করে। এই শহর হিন্দুদের 7 পবিত্র ধামের একটি এবং পুরাণেও এই জায়গার বিভিন্ন মন্দিরের কথা উল্লেখ আছে। মহাপুরাণে বলা আছে যেখানে যেখানে সতী মায়ের বিভিন্ন অংশ পড়েছে সেখানে এক একটি পবিত্র পুণ্যতীর্থ তৈরি হয়েছে। এই মণিকর্ণিকা ঘাটে দেবীর কানের দুল বা কুন্তল পড়েছিল বলেই এই ঘাটের নাম মণিকর্ণিকা ঘাট। বলা হয় সতীর দেহ নিয়ে যোগী মহাদেব যখন এখানে ওখানে ছুটছিলেন তখন মায়ের ডান কানের দুল এখানে এসে পড়েছিল। মণিকুন্তল নামের থেকেই কিন্তু এখানে দেবী পার্বতীর আশীর্বাদ রয়েছে যে এখানকার চিতা কখনোই নিভবে না বা আগুন সবসময় জ্বলতেই থাকবে। মণিকর্ণিকা ঘাট থেকে 2 মিনিট হাঁটা পথেই রয়েছে কাশী করভট মন্দির। এই মন্দিরের বিশেষত্ব হলো এটা 9 ডিগ্রি হেলানো মন্দির। কোনো রাজাই আজ পর্যন্ত এটাকে সোজা করতে পারেননি। এরপর আমরা আবার চলে গেছিলাম বাবা বিশ্বনাথের মন্দিরে সেখানকার শয়ন আরতি দেখার জন্য। আপনাদের সকলের উদ্দেশ্যে বলে দিই যে বাবার শয়ন আরতি রাত্রি 10:30টায় শুরু হয় এবং 11:10-এ শেষ হয় এবং এটি দেখার জন্য কিন্তু কোনো রকমের টিকিট লাগে না। অবাধ প্রবেশ রয়েছে এই সময়টুকুর জন্য। এখানকার বিভিন্ন রকমের ঠান্ডাই খেয়ে গোদুলিয়া মোড় থেকে আমরা চলে গেছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরে বাবার শয়ন আরতি দেখার জন্য। গোদুলিয়া মোড়েই অবস্থিত রাজু ঠান্ডাই ঘর। এখান থেকে একবার কিন্তু একটুখানি একটা ঠান্ডাই ট্রাই করে দেখতে পারেন। আমরা 2 রকমের ঠান্ডাই নিয়েছিলাম, দুটোই কিন্তু দারুণ টেস্ট ছিল। পুরো 1 গ্লাস খেয়ে আমরা একদম বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। শুধুমাত্র মোবাইল নিয়ে গিয়েছিলাম কারণ ওখানে কোনো ব্যাগপত্র কোনো কিছুই কিন্তু অ্যালাউ করা হয় না। বাবা বিশ্বনাথের মন্দিরে সারাদিনে 5 রকমের আরতি হয়। মঙ্গল আরতি ভোর 3টায়, ভোগ আরতি দুপুর 12টায়, শৃঙ্গার আরতি বিকেল 4টায়, সপ্তর্ষি আরতি সন্ধ্যা 7টায় এবং শয়ন আরতি রাত 10:30টায়। এগুলির মধ্যে আপনি শুধু শয়ন আরতিটাই বিনামূল্যে দেখতে পারবেন। আমাদের এদিনের মতো ঘোরা শেষ। এবার হোটেলে ঢুকে একটুখানি ঘুমিয়ে নেওয়ার পালা, কারণ কালকে আবার ভোরবেলা থেকেই তো ঘোরাঘুরি শুরু করতে হবে এবং কালকে ভোরবেলাতে কি কি করেছি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে ভাগ করে নিতে মনটা একেবারে ছটফট করছে। চলুন শুরু করি। যখন মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ে হয়েছিল তখন মহাদেব কৈলাসে থাকতেন এবং দেবী থাকতেন তার পিতার বাড়িতে। একবার যখন মহাদেব দেবীর সঙ্গে দেখা করতে আসেন তখন দেবী পার্বতী তাকে তার সঙ্গে নিয়ে যাবার প্রার্থনা করেন। দেবীর কথা শুনে মহাদেব তাকে কাশীতে নিয়ে এলেন এবং তখন থেকে তারা এখানেই থাকছেন।
ভগবান নিজেকে এখানে জ্যোতির্লিঙ্গ রূপে স্থাপন করেন। ধর্মমতে এই কাশী বিশ্বনাথ মন্দির এখানে যুগ যুগ ধরে রয়েছে, যার উল্লেখ মহাভারতের মতো পৌরাণিক গ্রন্থেও আছে। বর্তমান মন্দিরটি দেখতে যেখানে লক্ষ লক্ষ লোক আসেন, এই মন্দিরটি রানী অহল্যাবাই তৈরি করিয়েছেন। 1780 সালে উনি এটি তৈরি করেন এবং মন্দির প্রাঙ্গণে রানী অহল্যাবাইয়ের একটি মূর্তিও রয়েছে। আমাদের পরের দিন সকালে ছিল নৌকা বিহার। দ্বারভাঙ্গা ঘাটেই পরিচয় অজয়ের সাথে। ওর নৌকাতে করেই আমরা শুরু করলাম আমাদের যাত্রা। এটা আপনি শেয়ারিং অথবা পার্সোনালি করতে পারেন। শেয়ারিংয়ে 100 টাকা এবং পার্সোনালি আপনি 800 থেকে 1000-এর মধ্যে নৌকো পেয়ে যাবেন। আমরাও দ্বারভাঙ্গা ঘাট থেকে আমাদের মোটর লাগানো নৌকায় উঠে পড়লাম। 80 ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট অবধি নৌকো ঘোরায়, কিন্তু আমরা নম ঘাট অবধি গিয়েছিলাম, তার জন্য কিন্তু এক্সট্রা চার্জ দিতে হয়েছে। আমাদের ঘোরার রাস্তাটা ছিল ঠিক এরকম। দ্বারভাঙ্গা ঘাট থেকে আমরা সোজা চলে গেছিলাম নমঘাটে। তারপর নমঘাটে কিছুটা সময় কাটিয়ে সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন ঘাটের বর্ণনা শুনতে শুনতে, বিভিন্ন ঘাটের নাম শুনতে শুনতে তারপর এসেছি দ্বারভাঙ্গা ঘাটে। আমরা আগের দিন বিকেলেই সেই আবার দ্বারভাঙ্গা ঘাট থেকে 80 ঘাট অবধি কিন্তু রাতের দিকে ঘুরে নিয়েছিলাম, তাই সেটা আর ভিডিওতে আমার যে আগের ভ্লগগুলো আছে সেখানে কিন্তু টোটাল ডিটেলসে দেওয়া আছে। এটা আমি ওভারঅল একটা বেনারস বাজেট ট্রিপ কী করে করতে পারবেন সেটার ভিডিও বানিয়েছি, কিন্তু আমার প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা ডিটেলসের জন্য কিন্তু আলাদা আলাদা পার্ট, 4টা পার্টে আমি ভিডিও করেছি, যার সমস্ত লিঙ্ক আমি এখানকার ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিয়েছি। আপনাদের যদি কারো বেনারস সম্পর্কে ফুল ট্রিপ করার বা ফুল বাজেট ট্রিপ, ফুল প্ল্যান করার ইচ্ছে থাকে, তাহলে আপনারা প্লিজ আমার ওই আগের ভিডিওগুলো একটুখানি দেখে নেবেন। এবং এখানে জলের ছলছল কলকল শব্দে আমরা পৌঁছে গেছিলাম নমঘাট। নমঘাটের দিকে যখন যাচ্ছিলাম, সবে তো শীত পড়া শুরু হয়েছে, অমনি বাইরের কিছু পর্যটক পাখিও এসে কিন্তু হাজির হয়েছে। সাইবেরিয়ান পাখিগুলোকে একদম শীতকালে এলে বেনারসে অহরহই দেখা যায়। আমরা যখন গিয়েছি সবেমাত্র শীত পড়ছে ভাব, তাই এই কটা পাখিরই দেখা মিলল। আস্তে আস্তে নৌকো করে ভাসতে ভাসতে, ঘাটগুলো দেখতে দেখতে, বিভিন্ন রকম মন্দিরের চূড়ো দেখতে দেখতে এবং গঙ্গা নদীতে নিজের হাতে স্পর্শটুকু ছোঁয়াতে ছোঁয়াতে আমরা কিন্তু পৌঁছে গেলাম নমঘাটের অবধি। নমঘাটে ঢোকার মুখেই এই ব্রিজটি পড়ে। নমঘাট নিয়ে স্পেশাল কিছু বলার নেই, কারণ এই ঘাটটা একেবারেই নতুন করে কনস্ট্রাকশন হয়েছে, খুব বেশি দিন হয়নি। নরেন্দ্র মোদী সরকার থেকে এটা করা হয়েছে এবং পরে শুনেছি যে এই যে ঘাটটা, এই টোটাল ঘাটটা আদানি গ্রুপ নিজেদের জন্যে কিনে নিয়েছেন। তো এটা পাবলিকের জন্য খোলা আছে পর্যটনের মূল কেন্দ্র হিসেবে। এরপর আমরা নমঘাট থেকে বিভিন্ন রকম ঘাটের কথা শুনতে শুনতে এগোচ্ছিলাম। এক একটা ঘাটের এক একটা মাহাত্ম্য। এই যেমন এই ঘাটটা দেখা যাচ্ছে সাক্কা ঘাট। সাক্কা ঘাটের কী মাহাত্ম্য সেটা নৌকোতে যিনি আমাদের ঘোরাচ্ছিলেন অজয়, সেই বলেছিল। তো যারা নৌকো করে ঘুরবেন, আমি বলবো যে তাদের কাছে শোনাটাই হয়তো সব থেকে বেস্ট হবে। এখানে সব কিছু না বলাই ভালো, তাহলে বেনারসে যাওয়ার যে ইন্টারেস্টটা সেটাই হয়তো আর থাকবে না। বিভিন্ন রকম ঘাট ঘুরতে ঘুরতে, বিভিন্ন রকম লজ দেখতে দেখতে, ভাষা নৌকো দেখতে দেখতে আমরা প্রায় যেখানে যেখানে বিভিন্ন ঘাটের মাহাত্ম্য বেশি রয়েছে সেই ঘাটগুলোতে ওরা একটু মোটর বোটটাকে স্লো করে দিচ্ছিল। স্লো করিয়ে সেখানকার মাহাত্ম্য শুনিয়ে তারপর আবার বোটটাকে চালু করছিল। বেশিরভাগ লোক কি করেন যে বিকেলবেলা ঘাটে নৌকা করে ঘুরে এসে তারপর দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যার আরতিটা দেখেন, কিন্তু আমি বলবো সকালবেলা অন্য একটা নৌকো বুক করে আপনারা নমঘাট থেকে তার যে আশেপাশের ঘাটগুলো আছে, মণিকর্ণিকা ঘাটগুলো যেগুলো নর্মালি দেখানো হয় না, সেই ঘাটগুলো কিন্তু একবার দেখে আসুন। এই যেমন এখানে একটা স্পেশাল ঘাট রয়েছে পঞ্চগঙ্গা ঘাট। এখানে 5টা নদী এসে মিলিত হয়েছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, ভাগীরথী এবং অলকানন্দা। তার মধ্যে ভাগীরথী এবং অলকানন্দাকে একেবারেই দেখা যায় না, কারণ তারা পাতাল পথে মানে গোপন পথে মা গঙ্গাকে স্পর্শ করার জন্য এসেছিলেন পুরাণের কথা অনুযায়ী। এই কাহিনীটা আমার কিন্তু ওই নৌকাচালক অজয়ের কাছ থেকেই শোনা। তো এগুলো শুনলে পরে গায়ে একদম সামনে দাঁড়িয়ে যখন শুনবেন গায়ে কাঁটা দেবে। তো এই ঘাটগুলোর যে মাহাত্ম্য রয়েছে
সেই ঘাটগুলো ওদের কাছ থেকে শুনলে পরেই বেটার। এখানে কিছু কিছু ঘাটের কথা আমার যেগুলো মনে রয়েছে সেগুলোই বললাম। আবারও আমরা চলে এলাম মণিকর্ণিকা ঘাট এবং কাশী কারভাট মন্দিরের সামনে, যেখানে রত্নেশ্বর মহাদেবের পুজো করা হয়। এবং এই মন্দিরটা আগেই তো বলেছি 9 ডিগ্রি হেলানো রয়েছে এবং সারা বছর কিন্তু এটা বছরের বেশিরভাগ সময় জলের নিচে থাকে। শুধুমাত্র একদম যখন হাঁসফাঁস করা গরম থাকে তখন এখান থেকে জল নেমে যায় এবং তখন পুণ্যার্থীরা এখানে সামান্য পুজো দিতে পারেন এবং বাদবাকি সময় কিন্তু এটা জলের নিচেই থাকে। চলুন অজয়ের সাথে পরিচয়। নৌকা বিহার করে এসে আমাদের নেক্সট টার্গেট ছিল রামনগর ফোর্ট। 3 দিনে বেনারসে এত কিছু একসাথে কভার করতে পারবো সেটা কিন্তু ভাবতেই পারিনি। শুধুমাত্র পাংচুয়ালিটির জন্য টাইম ম্যানেজমেন্ট ভালো ছিল বলেই হয়তো কমপ্লিট করতে পেরেছি। আগেই বলেছি যে কোনো জায়গায় সময় মতো গেলে তবেই সাক্ষাৎ ভগবানেরও দর্শন পাওয়া যায়। এক্ষেত্রেও ঠিক তাই হলো। একেবারে বিকাল বিকাল পৌঁছে গেলাম রামনগর ফোর্টে। কাশী মহারাজের এই ফোর্টটি সত্যিই দেখার মতো। বাইরের দালানটা একেবারেই অন্যরকম এবং ভিতরের সৌন্দর্যে ভরপুর। মিউজিয়ামে যদিও কোনো রকমের ক্যামেরা অ্যালাউড নয়, সেখানে ক্যামেরা রেখেই আপনাকে যেতে হবে, তবে আপনি বাইরেটা যত দূর ইচ্ছা যতক্ষণ ইচ্ছা ভিডিও করতে পারেন। এবং এখানেই কিন্তু সেই বিখ্যাত মুভি হর হর ব্যোমকেশ এটা শুটিং হয়েছিল। এবং ভুলভুলাইয়ার মতো ছোট একটা চিকন গলিও আছে গঙ্গাঘাটে যাবার রাস্তায়। আমার মনে হয় এখানে আগেকার যুগে যে রাজা মহারাজা বা রানীরা থাকতেন তারা গঙ্গাঘাটে যখন স্নান করতে যেতেন তখন এই পথটাই কিন্তু ব্যবহার করতেন। এবং বাইরের দৃশ্য দেখে আপনি হয়রান না হয়ে এবং সৌন্দর্যে অভিভূত না হয়ে একেবারেই পারবেন না। এখান থেকে ঘুরে আমরা সোজা চলে এলাম রবিদাস গেটের সামনে পেহেলওয়ান লস্যি খেতে। এটা একেবারেই রবিদাস গেটের সামনে। তবে রামনগর ফোর্টের কাছেও কিন্তু অনেক লস্যি বিক্রি হয়, সেগুলো কিন্তু একটাও আসল পেহেলওয়ান লস্যি নয়। এখানকার একটা খাসিয়ত হলো, আমি যেটা পরে জেনেছি, একজন ইউটিউবে আমাকে কমেন্ট করেছেন উপরে যেটা দেওয়া হয় আমি ভাবছিলাম মিষ্টি দই, কিন্তু পরে সেটা বুঝতে পারি রাবড়ি। যাকে আমাদের এবারের মতো বেনারস ট্রিপ একেবারেই কমপ্লিট হয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা। চলে এলাম বেনারস স্টেশনে। বেনারসে বিদায় জানাবার সময় চলে এসেছি। আমরা এখন সবাই ট্রেনে অলরেডি চলে এসেছি। এবার আমাদের গন্তব্যস্থল আজকের জন্য হচ্ছে কলকাতায় নেমে তিস্তা তোর্ষা ধরে সোজা কোচবিহার। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব।